গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, বলো তো আমরা কোথায় বসবাস করি? পৃথিবীতে বসবাস করি না আমরা? আমরা কিন্তু পৃথিবীর একেবারে উপরিস্তর অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে কিন্তু আমরা বসবাস করি, যেখান থেকে আমরা সূর্য, চাঁদ এবং মহাকাশে যে বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে সেগুলো আমরা দেখতে পাই, তাই না? তাহলে তোমরা কি কখনো জানার চেষ্টা করেছো যে পৃথিবীর ভেতরটা কেমন? পৃথিবীর কেন্দ্রে যেতে গেলে কতটা গর্ত খুঁড়তে হবে? আমরা তো উপরে আছি, তাহলে পৃথিবীর কেন্দ্রে যেতে গেলে কতটা গর্ত খুঁড়তে হবে? বা পৃথিবীর ভেতরটা সম্পর্কে যে বিষয়গুলো জানা গেছে সেই বিষয়গুলো কিভাবে জানা গেল, তাই না? আজকে কিন্তু স্টুডেন্ট আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, যেহেতু পৃথিবীর ভিতরের জিনিস নিয়ে আমরা আলোচনা করব, তাই তোমাদের এই চ্যাপ্টারটার নাম কিন্তু পৃথিবীর অন্দরমহল। তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায়েই পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। আজকের বিষয়বস্তু পৃথিবীর অন্দরমহল। দেখো স্টুডেন্ট, আজ থেকে কিন্তু 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। তোমরা কিন্তু এটা সকলে মনে রাখবে। তাহলে আজ থেকে যখন 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু পৃথিবী একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। ঠিক আছে? যখন সৌরজগৎ থেকে পৃথিবীর সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু পৃথিবীটা একদম জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল এবং ধীরে ধীরে ভূপৃষ্ঠের উপরের অংশ তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসছে। আসার ফলে এই যে পৃথিবীর উপরিভাগটা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে তাপটা বিকিরিত হয়ে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়েছে এবং আমাদের বসবাসযোগ্য হয়ে উঠেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল। তোমরা ছবিটা দেখো, এটা কিন্তু পৃথিবী। দেখো বাইরের এই অংশটায় কিন্তু তাপ বিকিরণ করছে, অর্থাৎ বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ধীরে ধীরে এই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত আবরণ সৃষ্টি করছে। ঠিক আছে? কিন্তু এর অভ্যন্তরভাগ দেখো, এই অভ্যন্তরভাগ কিন্তু ঠান্ডাটা এখনো হয়নি, অর্থাৎ এখনো কিন্তু এই অভ্যন্তরভাগে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড রয়ে গেছে। তাহলে এই উত্তপ্ত গ্যাসীয় পদার্থ দ্বারা কিন্তু এই অভ্যন্তরভাগ এখনো পরিপূর্ণ। যেমন আমরা পৃথিবী থেকে যখন সূর্যের কাছে যেতে চাইবো, তখন খুব তাপমাত্রা বেশি হওয়ার জন্য তার কাছাকাছি আমরা পৌঁছতে পারবো না। ঠিক তেমনি এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমরা যদি গর্ত খুলি নিচের দিকে কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু এর ভিতরে এতটাই উত্তাপ যে আমরা কখনোই এর কেন্দ্রের কাছে পৌঁছাতে পারি না। তাহলে আমাদের কিন্তু মনে হতেই পারে যে কিভাবে আমরা এই পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানতে পারলাম, তাই না? চলো সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তার আগে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত? অর্থাৎ এটি যদি বৃত্ত হয় এবং এটি হলো বৃত্তের কেন্দ্র, তাহলে ব্যাসার্ধ কোনটা তোমরা বলো? অর্ধেকটা, তাই না? এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র। এই পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ অবধি যে দূরত্বটা, সেটাকে আমরা বলছি ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত? ব্যাস কোনটা? ব্যাসটা হলো পৃথিবীর এই দুটোর দূরত্ব। অর্থাৎ ব্যাসার্ধকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমি ব্যাসটা পাবো, তাই না? তাহলে চলো দেখে ফেলি পৃথিবীর ব্যাসার্ধ কত। পৃথিবীর ব্যাসার্ধ হলো 6370 কিমি। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ভূপৃষ্ঠ থেকে কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবে। এই ভূপৃষ্ঠ থেকে মানে আমরা যেখানে বসবাস করছি সেখান থেকে নিচে পৃথিবীর কেন্দ্রের দিকে দূরত্ব কিন্তু 6370 কিমি। এবারে যদি আমি বলি ব্যাসার্ধ কত, তাহলে কত হবে বলতো? 6370কে 2 দিয়ে গুণ করলে আমি ব্যাস পেয়ে যাব, তাই না? তাহলে যদি বলে পৃথিবীর ব্যাস, সেটা হবে কিন্তু 12,740 কিমি। ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর এখান থেকে এখানে দূরত্ব কিন্তু 12,740 কিমি। এবং যদি বলে শুধু ব্যাস, সরি, যদি বলে শুধু ব্যাসার্ধ, তাহলে কিন্তু হবে এই দূরত্বটা।
সেটা কিন্তু হলো 6370 কিমি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পৃথিবীর অভ্যন্তরে বা গর্ত খোলাটা কতটা কঠিন, তাই না? 6370 কিমি মানে অনেকটাই তো। দেখো, দক্ষিণ আফ্রিকার গভীর যে পৃথিবীর সোনার খনি রয়েছে সেটা কিন্তু গভীরতম একটি সোনার খনি। সেটি কত গভীরতা জানো? মাত্র 3 থেকে 4 কিলোমিটার। এবং এই দক্ষিণ আফ্রিকার যে সোনার খনি এর নামটা কিন্তু হলো রবিনসন দ্বীপ। 6370 কিমির কাছে এই 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব, এটা কি খুবই নগণ্য না? পৃথিবীর কেন্দ্রে অবধি দূরত্ব 6370 কিমি। তাহলে আমি যদি 3-4 কিলোমিটার গভীরতা খুঁড়ি, তাহলে সেটা কি খুবই নগণ্য তো? নগণ্য। তাহলে তোমরা মনে রাখবে এখানে যে পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? তোমরা কি উত্তর দেবে? যে রবিনসন দ্বীপ, যেটি দক্ষিণ আফ্রিকায় কিন্তু অবস্থান করছে। আচ্ছা, এরপরে দেখো, জানা গেছে প্রতি 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ে। তাহলে আমি যখন ভূপৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে পৌঁছাবো, তখন মাত্র 33 মিটার গভীরতা যদি আমি খুঁড়ি, তাহলে কিন্তু 1 ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে ভাবো পৃথিবীর কেন্দ্রের কাছে কত ডিগ্রি তাপমাত্রা হবে, তাই না? প্রচুর তাপমাত্রা হবে। আচ্ছা, এবারে দেখো যে পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা কত। তোমরা খুব ভালো করে কিন্তু এটা মুখস্থ করবে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। কত তাহলে পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা? 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বলো আমাকে তোমরা যে পৃথিবীর ব্যাসার্ধ কত? ভেরি গুড, 6370 কিমি হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে গভীরতম সোনার খনির নাম কি? রবিনসন দ্বীপ। দেখো, এই যে পাশে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে রবিনসন দ্বীপের যে সোনার খনি দক্ষিণ আফ্রিকা, সেটির একটি ছবি। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও কিন্তু উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। পৃথিবীর যে গভীরতা কত? 6370 কিমি। তার কাছে কিন্তু এই 12 কিমিটা খুবই নগণ্য, তাই তো? দেখো, এই যে রাশিয়ার কোলা উপদ্বীপ, এই অঞ্চলে 12 কিলোমিটার একটা গর্ত খোঁড়া হয়েছিল। সেটা কিন্তু কৃত্রিম গর্ত, ঠিক আছে? অর্থাৎ মানুষের দ্বারাই কিন্তু সেটা খোঁড়া হয়েছিল। এই গর্ত মাত্র 12 কিলোমিটার। তাহলে তোমরা ভাবো 6370 কিলোমিটারের তুলনায় 12 কিলোমিটার মাত্র নগণ্য না, বা অনেক কম? তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করাটা কতটা কঠিন, তাই তো? নিশ্চয়ই সহজ নয়। পৃথিবীর কেন্দ্রের যে তথ্য পাবো আমরা কি করে? 6370 কিমি দূরত্বে গিয়ে কিভাবে তথ্য পেতে পারি? সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার আমরা আলোচনা করব। যে যেটুকু আমরা জেনেছি পৃথিবীর ভূপৃষ্ঠের বা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে, সেটা আমরা কিভাবে জানতে পারলাম, সেই সম্পর্কেই কিন্তু এবার আমরা আলোচনা করব। পৃথিবীর রহস্য। দেখো, পৃথিবীর অভ্যন্তরে যে কি আছে সেটা কিন্তু পৃথিবী মাঝে মাঝে কিন্তু আমাদের বুঝিয়ে দেয়, তাই না? কি করে বুঝিয়ে দেয় বলো তো? দেখো, এই আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হয়। তোমরা সকলেই জানো যে আগ্নেয়গিরির মুখ থেকে ভিতর থেকে ভূপৃষ্ঠের ভিতর থেকে কিন্তু উত্তপ্ত আহ, ম্যাগমা লাভা রূপে বাইরে বেরিয়ে আসে, তাই তো? তাহলে পৃথিবীর ভিতরটা কিন্তু উত্তপ্ত এখনো রয়েছে, তাই তো? এটার প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো, কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কিন্তু কেঁপে ওঠে। তোমরা ভূমিকম্পের সঙ্গে হয়তো অনেকে পরিচিত। ভূমিকম্প হলে মাটি কিন্তু কেঁপে ওঠে এবং ভূপৃষ্ঠের উপরে যে ঘরবাড়ি আছে সেগুলো কিন্তু ভেঙে যায় বা ধ্বংস হয়ে যায়, রাস্তাঘাট ভেঙে যায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তাই তো? আচ্ছা, এরপরে দেখো এই উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল কিন্তু বেরিয়ে আসে। দেখো, ভূগর্ভ থেকে ফাটল বরাবর ফুটন্ত জল কিন্তু অনবরত বেরিয়ে আসে এবং এটি কিন্তু অল টাইমই ফুটছে। অর্থাৎ এটার দ্বারাও বোঝা যায় যে ভূপৃষ্ঠের ভিতরে কিন্তু উত্তপ্ত কিছু একটা ব্যাপার রয়েছে, তাই তো? নাহলে জলটা সবসময় গরম, যে বেরিয়ে আসে যে জলটা, সে জলটা সবসময় গরম ফুটবে কেন?
তাই না? আচ্ছা, এরপরে দেখো ম্যাগমা ও লাভা কি। আচ্ছা, আমাদের জানতে হবে স্টুডেন্ট ম্যাগমা কাকে বলে ও লাভা কাকে বলে। প্রথমে আমরা আসবো ম্যাগমা। দেখো, ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তখন তাকে আমরা কি বলবো, ম্যাগমা। তাহলে ম্যাগমাটি কি? এই যে পৃথিবী আমরা বলছি এতক্ষণ ধরে পৃথিবীর ভেতরটা উত্তপ্ত রয়েছে বা গ্যাসীয় অবস্থায় রয়েছে, তাই তো? সেই গ্যাসীয় অবস্থায় যখন সেটা বাষ্প গ্যাস মিশে একটা গলিত অবস্থায় থাকবে তখন তাকে কিন্তু আমরা বলছি ম্যাগমা। বুঝতে পেরেছো? এবারে হলো লাভা। ভূগর্ভের গলিত এই যে উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ভূপৃষ্ঠে ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তখন তাকে আমরা কিন্তু বলবো লাভা। তাহলে ম্যাগমা কিন্তু ভূপৃষ্ঠের মধ্যেই থাকছে। যখন এই ম্যাগমাটা ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্র দিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠে বা বাইরে চলে আসবে তখন তাকে আমরা কি বলছি, লাভা। তাহলে বুঝতে পেরেছো যে ম্যাগমা ও লাভা কি। ম্যাগমা পৃথিবীর ভিতরে অভ্যন্তরেই থাকে, কিন্তু সেটা ফুটন্ত অবস্থায় বা উত্তপ্ত অবস্থায়। যখন এটা বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলবো লাভা। আচ্ছা, পরে দেখো তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে। তাপ বাড়লে, আবার চাপ বাড়লে কিন্তু পদার্থের আয়তন কমে যায়। পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ এই দুটোই কিন্তু খুব বেশি রয়েছে। তাই পৃথিবীর যে ভিতরে যে ম্যাগমা কোথাও বেশি তরল অবস্থায় বা কোথাও আহ, একটু জমাট বাঁধা এরকম অবস্থাও কিন্তু লক্ষ্য করা যায়। তোমরা দুটো ছবি দেখো, বুঝতে পারবে। এই প্রথম ছবিটা কিন্তু হচ্ছে ম্যাগমার ছবি, এটা কিন্তু ভূপৃষ্ঠের অভ্যন্তরে রয়েছে। আর দ্বিতীয় ছবিটা দেখো, এটা কিন্তু হচ্ছে লাভা। দেখো পৃথিবীর বাইরে কিন্তু ভূপৃষ্ঠের ফাটল দিয়ে কিন্তু এটি এই ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে, তাই তো? তোমরা কিন্তু এই লাভা ম্যাগমা কাকে বলে এটা তো পড়বে, পাশাপাশি এই লাভা ও ম্যাগমা যে পার্থক্য সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে স্টুডেন্ট, এবার কিন্তু আমরা আসবো উষ্ণ প্রস্রবণ সম্পর্কে। দেখো, মাটির নিচ থেকে যখন জল আপনা আপনি বেরিয়ে আসতে থাকে তখন তাকে আমরা কি বলবো, উষ্ণ প্রস্রবণ। তাহলে তোমরা এই যে মাটির তলার জল, এই মাটির তলার জলকে কি বলে বলো তো, তোমরা জানো? ভেরি গুড, তুমি বললে ভৌমজল। তাহলে এই যে মাটির নিচের জল ভৌমজলটা আপনা আপনি ভাবে বেরিয়ে আসছে এবং সেটা কিন্তু উষ্ণ। এই উষ্ণ প্রস্রবণের ইংলিশটা হচ্ছে হট স্প্রিং। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এবারে দেখবো আমরা এই যে উষ্ণ প্রস্রবণ কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো, মাটির নিচের যে ভৌমজলটা রয়েছে সেটি কিন্তু পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর ভিতরে উত্তপ্ত যে শিলা অর্থাৎ ম্যাগমা সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করছে। আমি একটু আগেই তোমাদের বললাম যে পৃথিবীর অভ্যন্তরভাগে যে উত্তপ্ত ম্যাগমাটা সেটা পৃথিবীর অভ্যন্তরেই থাকে, তার সংস্পর্শে যখন জলটা আসে সেটা কিন্তু গরম হয়ে ফুটতে শুরু করে এবং এই জলটা পৃথিবী পৃষ্ঠের কোনো ফাটল বা দুর্বল স্থান পেলে সেখান থেকে বাইরে বেরিয়ে এসেই কিন্তু উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে উষ্ণ প্রস্রবণ কিভাবে সৃষ্টি হয়। এটি জন্যেই কিন্তু ম্যাগমা বা যে উত্তপ্ত যে গরম পদার্থ সেগুলো কিন্তু দায়ী। আচ্ছা, এবারে যদি বলি আমি উদাহরণ, এই উষ্ণ প্রস্রবণের উদাহরণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে। তোমরা হয়তো কেউ সেখানে ঘুরতেও গেছো, কেউ নাম জানো বলো তো কি, কোথায় অবস্থিত? তোমরা কখনো নাম শুনেছো বক্রেশ্বর? শুনেছো তাই না? তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের বক্রেশ্বরেই কিন্তু উষ্ণ প্রস্রবণ দেখা যায়। অর্থাৎ মাটির নিচ থেকে কিন্তু আপনা আপনি জলটা বেরিয়ে আসে এবং সেটা কিন্তু ফুটতে থাকে, গরম জল বেরিয়ে আসে। ঠিক আছে? এছাড়া বিহারের রাজগীরেও কিন্তু এই উষ্ণ প্রস্রবণ দেখা যায়। এছাড়া হিমাচল প্রদেশের মণিকরণ, সেখানেও কিন্তু উষ্ণ প্রস্রবণ লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে তোমরা আশা করি বলতে পারবে যে উষ্ণ প্রস্রবণ কাকে বলে। আচ্ছা, এরপরে আমরা দেখব ভূতাপ শক্তিটা কি। ভূতাপ শক্তি, দেখো পৃথিবীর কেন্দ্রের তাপ যখন ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকে কিন্তু বলা হয় ভূতাপ শক্তি। তাহলে কি, পৃথিবীর কেন্দ্রের দিকে যে তাপটা আছে সেই তাপটা যখন ধীরে ধীরে উপরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে আসবে
তখন যে শক্তির উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো? ভূতাপ শক্তি। এই ভূতাপ শক্তি একটি কিন্তু অচিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তি মানে কি বলতে চাইছো জানো? মানে এই অচিরাচরিত শক্তি কিন্তু অত সহজে ফুরোয় না। যেমন সূর্য শক্তি, বায়ু শক্তি, এগুলো কিন্তু সবই অচিরাচরিত শক্তির উদাহরণ। দেখো, চিরাচরিত শক্তির উদাহরণ তোমরা বলতে পারবে কয়েকটি? ভেরি গুড। চিরাচরিত শক্তির উদাহরণ হলো কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেল। অর্থাৎ এগুলো কিন্তু বেশি ব্যবহার করলে আস্তে আস্তে ফুরিয়ে যায়। অপরদিকে এই অচিরাচরিত শক্তি কিন্তু অত সহজে ফুরায় না, অর্থাৎ এটা কিন্তু অফুরন্ত রয়েছে। ভূতাপ শক্তি, বায়ু শক্তি, তারপরে তোমার সূর্য শক্তি, এগুলো কিন্তু অচিরাচরিত শক্তির উদাহরণ। এই ভূতাপ শক্তি কি কাজে লাগে জানো? প্রবহমান এবং দূষণহীন এই ভূতাপ শক্তি কিন্তু বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে যে উন্নত বা উন্নয়নশীল দেশ, সেগুলো কিন্তু এই ভূতাপ শক্তি কিন্তু কাজে লাগানো হচ্ছে, যাতে পরিবেশের ক্ষতিটা কম হয় এবং দূষণটা কম হয়। ভূতাপ শক্তিতে যেহেতু দূষণ হয় না, তাই এটি কিন্তু ভবিষ্যতের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ দিক, তাই না? এবং এই ভূতাপ শক্তিকে কেন্দ্র করে কিন্তু বা এই শক্তিকে কাজে লাগিয়ে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়েছে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, বিদ্যুৎ উৎপাদন। বর্তমানে এই আমেরিকা যুক্তরাষ্ট্র ভূতাপ শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। তাহলে তোমরা মনে রাখবে যে কোন দেশ ভূতাপ শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। তাহলে কি বলবে? যে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে। ফিলিপিন্স দ্বিতীয় এবং মেক্সিকো তৃতীয় স্থান কিন্তু অধিকার করেছে। তাহলে সব থেকে বেশি এই যে পৃথিবীর কেন্দ্র থেকে উপরের দিকে যে তাপটা উঠে আসছে, সেই তাপটা কাজে লাগিয়ে সেটাকে শক্তি হিসেবে বিদ্যুৎ ব্যবহার করছে কোন দেশ বেশি? আমেরিকা যুক্তরাষ্ট্র। দ্বিতীয় কে? ফিলিপাইন্স। এবং যদি আমি তৃতীয় বলি, সেটা কিন্তু মেক্সিকো দেশ। হুম। এছাড়া দেখো, আইসল্যান্ডে দেশের মোট বিদ্যুতের 30% ভূতাপ শক্তির দ্বারা কিন্তু পূরণ করে। অর্থাৎ 100% যদি বিদ্যুৎ হয় টোটাল, তার 30% কিন্তু আসছে এই ভূতাপ শক্তির মাধ্যমে। এছাড়া রাশিয়ার কামচাটকা উপদ্বীপে, নিউজিল্যান্ডের ওয়াইকারাতে ভূতাপ শক্তি দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। দেখো, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে এতে কিন্তু ভূতাপ শক্তি কেন্দ্র। এখান থেকে কিন্তু এই শক্তির মাধ্যমে, ভূতাপ শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। আচ্ছা, যদি আমি ভারতের কথা বলি, যে ভারতের কোথায় এরকম ভূতাপ কেন্দ্র রয়েছে? ঠিক আছে, তাহলে কি বলবে তোমরা? যে ভারতের হিমাচল প্রদেশের মণিকরণে কিন্তু একটি বড় ভূতাপ শক্তি চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। তাহলে ভারতের কোথায়? ভারতের হিমাচল প্রদেশের মণিকরণ। দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মণিকরণের ছবি। এখানে সব সময় কিন্তু জল এরকম ফুটছে এবং দেখো উপরে ধোঁয়া উঠছে। ফুটন্ত জলে যখন খুব ফুটন্ত হবে, তখন কি হবে? জল থেকে ধোঁয়া উঠবে না? ঠিক সেই জিনিসটাই কিন্তু হচ্ছে, দেখো ধোঁয়া উঠছে। তাহলে তোমরা ভূতাপ শক্তিটা কি সেটা জানলে, এবং এর কিসে ব্যবহার হয়? তাহলে বিদ্যুৎ উৎপাদনে ভূতাপ শক্তিটা বেশি ব্যবহার হয়, তাই তো? তাহলে বলো আমাকে, যে কোন দেশ এই ভূতাপ শক্তিতে প্রথম স্থান অধিকার করেছে? ভেরি গুড, আমেরিকা যুক্তরাষ্ট্র। আচ্ছা, এবারে দেখো এই ভূতাপ শক্তি উৎপাদনের সুবিধাগুলি কি কি? দেখো, এই শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে কয়লা, খনিজ তেলের ব্যবহার কমানো যায়। যেহেতু একটু আগেই আমি তোমাদের বললাম যে কয়লা, তারপরে খনিজ তেল, এগুলো কি চিরাচরিত শক্তি। অর্থাৎ এগুলো যদি আমি ব্যবহার বারবার করি বা বেশি করে ব্যবহার করি, সেটা কিন্তু শেষের পথে হয়ে যায়। হুম। অফুরন্ত কিন্তু নয়। পরিবেশে বা আমাদের এই সমাজে, পৃথিবীতে কিন্তু এই খনিজ তেল, কয়লা, এগুলো কিন্তু অফুরন্ত নয়, ফুরিয়ে যায়। ফলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বিপদের মুখে পড়ে যাবে, তাই তো? আর এই ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের হাত থেকে বাঁচাবে কারা? আমরাই বাঁচাবো। তাই বর্তমানে কিন্তু এই কয়লা, খনিজ তেলের ব্যবহার আস্তে আস্তে কমছে। তার পরিবর্তে ভূতাপ শক্তি, সূর্য শক্তি, বায়ু শক্তি, দেখবে প্রচুর এখন সোলার বসানো হচ্ছে। সোলার কি হয়? সূর্যের তাপটা ধরে রাখে এবং সেখান থেকে যে শক্তির উৎপন্ন হয়, লাইট চলে, ফ্যান চলে, টিভি চলে, তাই তো? তোমরা সোলার দেখেছো কখনো? দেখেছো, তাই তো?
আচ্ছা, এছাড়া বায়ু কল দেখবে বড় বড় পাখা এরকম ঘোরে। আমাদের কিন্তু এটি সাগর দ্বীপে রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে কিন্তু এই হাওয়া কল রয়েছে। এখান থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়। এর ফলে কি হয়, এই যে কয়লা খনিজ তেল এগুলো কিন্তু ব্যবহার আমরা কমাচ্ছি, ফলে ভবিষ্যতের জন্য কিন্তু আমরা সেগুলো রেখে যেতে পারছি। অপরদিকে সূর্য, বায়ু শক্তি বা ভূতাপ শক্তি কিন্তু অফুরন্ত, এর কোনো শেষ নেই, যত খুশি আমরা সেটা ব্যবহার করতে পারি, তাই না? এবং এই যে শক্তিটা এটা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না, এটাই সব থেকে বড় গুণ ভূতাপ শক্তি বা আহ, বায়ু শক্তি বা সূর্য শক্তি। এর দ্বারা যে শক্তিটা উৎপন্ন হয় সেটা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না। অপরদিকে কয়লা খনিজ তেল পরিবেশের ক্ষতি করে তো। ধরো কয়লার দ্বারা বা খনিজ তেলের দ্বারা একটা গাড়ি চলছে, বা পেট্রোল ডিজেলের দ্বারা একটা গাড়ি চলছে, তাহলে এই যে গাড়িটা যে চলছে, গাড়ি চলার ফলে তার থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াটায় কিন্তু বায়ু কিন্তু মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ঠিক আছে? তাহলে এই ভূতাপ শক্তির সুবিধাটা কি তোমরা বুঝতেই পারলে, তাই তো? স্টুডেন্ট, এরপর আমরা জানবো যে পৃথিবীর ঘনত্ব। দেখো, আগে জানতে হবে পৃথিবীর ঘনত্বটা কি। একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে কিন্তু আমি পদার্থের ঘনত্ব বলবো। তাহলে কি বললাম, যে একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে আমরা পদার্থের ঘনত্ব বলবো। দেখো, পৃথিবীর ঘনত্ব গণনা করা হয় গ্রহের ভরকে তার আয়তনের দ্বারা ভাগ করে। অর্থাৎ পৃথিবীর যে গ্রহের যা ভর, সেই ভরটাকে আয়তন দ্বারা ভাগ করে কিন্তু সেটিকে কেজি বা কিমি থেকে গ্রাম বা ঘন সেমিতে আমরা সরল করে তার উত্তরটা পেয়ে থাকি। পৃথিবী হলো সৌরজগতের সব থেকে ঘন গ্রহ। দেখো, সৌরজগতে অনেক গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, তোমরা সকলেই জানো, তাই তো? এই যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলোর মধ্যে পৃথিবীর যে ঘন, সেই ঘনটা কিন্তু সব থেকে বেশি, বা ঘনত্বটা সব থেকে বেশি। চলো দেখে নেই কত ঘনত্ব এবার। দেখো, ভূত্বকের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম ঘন সেমি। তাহলে কি মনে রাখবে তোমরা, যে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? 2.6 থেকে 3.3 গ্রাম ঘন সেমি। এগুলো কিন্তু পরীক্ষায় খুব শর্ট কোশ্চেন আসে, সেহেতু কিন্তু এগুলো তোমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। দ্বিতীয় দেখো, পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম ঘন সেমি। এখানে কিন্তু একটা কথা বলেছে যে প্রায়, তাহলে পৃথিবীর যে কেন্দ্র রয়েছে তার একদম কাছে নয়, কিন্তু কেন্দ্রের যে কাছাকাছি অবস্থান করছে সেখানকার যে গড় ঘনত্ব সেটা কত, তাহলে 11 গ্রাম পার ঘন সেমি। এবারে সেটা বেড়ে যদি পৃথিবীর একেবারে কেন্দ্রের আমরা ঘনত্ব মাপি, সেটা কিন্তু হচ্ছে 13 থেকে 14 গ্রাম ঘন সেমি হয়ে থাকে। তাহলে তোমরা কি জানলে? প্রথমে জানলে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত, তারপরে জানলে কেন্দ্রের একেবারে কাছে নয়, কিন্তু কেন্দ্রের একেবারে কাছে যেটা, সেটা থেকে 13 থেকে 14 গ্রাম ঘন সেমি, এবং কেন্দ্রের কাছাকাছি সেটা হচ্ছে 11 গ্রাম ঘন সেমি। দেখো, এরপরে কৃত্রিম উপগ্রহের বিচারে কিন্তু সামগ্রিকভাবে পৃথিবীর একটা গড় ধরা হয়ে থাকে। এটাই কিন্তু পৃথিবীর কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব। সেটি কত? সেটি হলো 5.5 গ্রাম ঘন সেমি। তাহলে এই যে বিষয়টা তোমরা জানলে, এখান থেকে কিন্তু একটা জিনিস বা একটা ধারণা কিন্তু আসতে পারে তোমাদের মনে, যে ভূপৃষ্ঠের তুলনায় যত আমরা ধীরে ধীরে পৃথিবীর অভ্যন্তরভাগে যাওয়ার চেষ্টা করছি বা জানছি, সেখানে কিন্তু পৃথিবীর ঘনত্বটা বেশি, তাই তো? এটা তোমাদের মনে হতেই পারে। দেখো, ভূপৃষ্ঠের কত ছিল গড় দূরত্ব বা গড় ঘনত্ব কত ছিল? 2.6 থেকে 3.3 গ্রাম ঘন সেমি, তাই না? কিন্তু সেটা কিন্তু একেবারে পৃথিবীর কেন্দ্রে 13 থেকে 14 গ্রাম ঘন সেমি হচ্ছে। তার ফলে তোমরা দেখতেই পাচ্ছ যে পৃথিবীর কেন্দ্রে ঘনত্বটা কিন্তু অনেকটাই বেশি। আচ্ছা, তাহলে এই পৃথিবীর কেন্দ্রে ঘনত্বটা কেন বেশি হচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো স্টুডেন্ট, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি কেন? দেখো, ভারী জিনিস কিন্তু নিচে থিতিয়ে পড়ে
এবং হালকা জিনিস কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ভেসে ওঠে। এটা আমরা সকলেই জানি, তাই তো? যদি তুমি একটা গ্লাসে কিছু কাদা জল একসাথে মিশিয়ে দাও বা ফেলে দাও, তাহলে কি দেখবে? দেখবে যে কাদাটা ধীরে ধীরে ওই গ্লাসটির নিচে চলে গেছে এবং জলটা কিন্তু আলাদা হয়ে উপরে ভেসে উঠেছে, তাই তো? এর থেকে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি যে ভারী জিনিস ক্রমশ নিচের দিকে চলে যায় এবং হালকা জিনিস উপরের দিকে ভেসে ওঠে। দেখো, ঠিক এরকম ভাবেই পৃথিবীর যখন জন্ম হয়েছিল, তখন খুব গরম ও বেশি ঘন পদার্থগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গিয়েছিল। আমরা সকলেই জানি যে পৃথিবী কিন্তু কেন্দ্রে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, যার ফলে কিন্তু আমরা ভূপৃষ্ঠের উপরে দাঁড়িয়ে থাকলেও পড়ে যাই না, তাই না? বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের দিকে আবর্তন করতে থাকে এবং অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা কিন্তু উপরের দিকে ভেসে ওঠে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে যেহেতু লোহা অ্যালুমিনিয়ামের থেকে অনেক বেশি ভারী, ফলে সেটি কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে এবং অপেক্ষাকৃত যে হালকা অ্যালুমিনিয়াম এবং সিলিকা, সেটা কিন্তু পৃথিবীর কেন্দ্রে না গিয়ে পৃথিবীর উপর দিকে অবস্থান করছে বা ভেসে উঠেছে, তাই তো? তাই এই কারণেই কিন্তু ভারী পদার্থগুলি পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে আর হালকাগুলি উপরে ভেসে রয়েছে। পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে ভিতরে পদার্থগুলো কিন্তু কোথাও কঠিন অবস্থায় রয়েছে, কোথাও তরল অবস্থায়, আবার কোথাও অর্ধতরল অবস্থায় অবস্থান করছে। দেখো তোমরা ছবিটা, যে ভারী বস্তুগুলো দেখো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাচ্ছে এবং অপেক্ষাকৃত হালকাগুলো কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি পৃথিবীর অভ্যন্তরে অবস্থান করছে। তাহলে বলো, পৃথিবীর কেন্দ্রে কি ভারী পদার্থগুলি কি রয়েছে? ভেরি গুড, লোহা আর নিকেল। আর ভূপৃষ্ঠের কাছাকাছি যেগুলো ভেসে উঠেছে সেগুলো কি? অ্যালুমিনিয়াম আর সিলিকা, তাই তো? আচ্ছা, দেখো এই যে পৃথিবী এই কারণে চাপ এবং চাপের কারণে কিন্তু এই যে পদার্থগুলো কোথাও দেখো খুব তরল অবস্থায় রয়েছে, কোথাও অর্ধতরল অবস্থায় রয়েছে, আবার কোথাও কিন্তু গলিত অবস্থায়ও রয়েছে এবং এটি কিন্তু উত্তপ্ত অবস্থায় আছে। তোমরা আগেই জেনেছো যে পৃথিবীর উপরিভাগে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে কিন্তু ঠান্ডা হয়েছে, কিন্তু ভিতরটা এখনো উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে, যেখানে কেন্দ্রের দিকে লোহা এবং নিকেল অবস্থান করছে এবং কিছুটা উপরের দিকে কিন্তু অবস্থান করছে অ্যালুমিনিয়াম আর সিলিকা, তাই তো? আচ্ছা, দেখো ভূমিকম্প তরঙ্গ। দেখো এই ভূমিকম্প তরঙ্গের গতিবিধির উপর লক্ষ্য করে কিন্তু বিজ্ঞানীরা এই যে পৃথিবীর অভ্যন্তরে সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু সংগ্রহ করেছে। তাহলে এই যে ভূমিকম্প হচ্ছে, একটা তরঙ্গের মাধ্যমে হচ্ছে, সেই তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগের অনেক তথ্য কিন্তু পেয়েছেন। তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়। সেটি কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতিসম্পন্ন কিন্তু হয়ে থাকে। এবারে এই ভূমিকম্প তরঙ্গ একে মূলত আমরা তিন প্রকারে ভাগ করতে পারি। কয় প্রকারে ভাগ করতে পারি? তিন প্রকারে। কি কি? দেখো ভূমিকম্প তরঙ্গ পি তরঙ্গ, এস তরঙ্গ ও এল তরঙ্গ। পি তরঙ্গটা হচ্ছে কিন্তু প্রাথমিক তরঙ্গ, যেটি সমস্ত স্তরের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে। এরপরে দেখো এই যে তরঙ্গগুলো বললাম আমি, বিশেষ করে পি তরঙ্গ ও এস তরঙ্গ ভূ অভ্যন্তরের মধ্যে দিয়ে কোথায় কি গতিতে যাচ্ছে বা কিভাবে তার অভিমুখ পাল্টাচ্ছে, এই সব কিছুর তথ্য কিন্তু এই পৃথিবীর অভ্যন্তরে ঘটে চলা যে তথ্যগুলি কিন্তু সম্পর্কে সঠিক ব্যাখ্যা কিন্তু দিয়ে থাকে এই পি তরঙ্গ আর এস তরঙ্গ। তাহলে তোমরা আমাকে বলো যে ভূমিকম্প তরঙ্গ কয় প্রকার? তিন প্রকার। কি কি? পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ, তাই তো? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, ভূমিকম্পের যে পি তরঙ্গ ভূঅভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু প্রভাবিত হতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। তাহলে কি? পি তরঙ্গ ভূঅভ্যন্তরের, যে আমি বললাম যে কঠিন এবং তরল অবস্থায় থাকে, যেহেতু পৃথিবী পৃষ্ঠে যে চাপ এবং তাপ, তার ফলে বিভিন্ন অবস্থায় থাকে এই উত্তপ্ত ম্যাগমাগুলো, তাই তো? এবারে এই যে পি তরঙ্গটা কিন্তু সমস্ত রকমের মাধ্যম দিয়ে প্রভাবিত হতে পারে। অপরদিকে এই যে এস তরঙ্গ, এটি কিন্তু তরল এবং অর্ধতরলের মধ্যে দিয়ে প্রভাবিত হতে পারে না।
তাহলে তোমরা মনে রাখবে যে এস তরঙ্গ কিন্তু তরল এবং অর্ধতরল এই দুটির মধ্য দিয়ে প্রভাবিত হতে পারে না। অপরদিকে পি কিন্তু সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হতে পারে। আচ্ছা, এরপরে তোমরা ডান দিকে একটা ছবি দেখো। দেখো পৃথিবীর অভ্যন্তরভাগটা এরকম পেঁয়াজের খোসার মতো না? পেঁয়াজ ছাড়ালে যেরকম স্তরে স্তরে পেঁয়াজের ভাগ থাকে, ঠিক তেমনই কিন্তু পৃথিবীর অন্তর্ভাগটা বা পৃথিবীর অন্দরমহলটা কিন্তু এরকম স্তরে স্তরে সাজানো রয়েছে। পেঁয়াজের খোসা ছাড়ালে যেরকম স্তর বিন্যাস, তাহলে সেরকমই পৃথিবীর মানে অন্দরমহলটাও সেরকম বিভিন্ন ঘনত্ব বা বিভিন্ন বৈশিষ্ট্যে কিন্তু এই স্তরগুলো ভাগ থাকে। বর্তমানে পৃথিবীর যে অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব কিন্তু আমাদের সাহায্য করেছে। এছাড়া আর কি সাহায্য করেছে? এছাড়া আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করেও কিন্তু আমরা বা বিজ্ঞানীরা কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানার চেষ্টা কিন্তু এখনো করে যাচ্ছে। দেখো পৃথিবীর অভ্যন্তরভাগ আমরা ভাগগুলো কিন্তু জানবো, ঠিক আছে? কিন্তু আজকের এই ক্লাসটা তোমাদের এই পর্যন্তই। এরপরে আমি কিন্তু তোমাদের জন্য কতকগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন তৈরি করেছি, যে যার উত্তরগুলো কিন্তু আমরা চট করে দেখে নেব। এবং এই যে পৃথিবীর ভাগগুলোর কথা বললাম আমরা, তিনটি প্রধান ভাগ রয়েছে। কি কি জানো? ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এই তিনটি ভাগ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। চলো আজকে দেখে নেই যেটুকু আমরা পড়লাম সেটুকুর মধ্যে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, তোমরা কিন্তু পারলে এগুলো খাতায় নোট ডাউন করতে পারো, কারণ এগুলি কিন্তু পরীক্ষায় খুবই আসে। দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত? তাহলে বলো তোমরা, পৃথিবীর ব্যাসার্ধ কত? এক্ষুনি জেনে আসলে। পৃথিবীর ব্যাসার্ধ হলো ৬৩৭০ কিমি, তাই তো? তাহলে ব্যাস কত বলতো? ব্যাসার্ধ ইন্টু 2 করলে কিন্তু আমরা পেয়ে যাব ব্যাস। একটা বৃত্তের অর্ধেকটা হলো কিন্তু ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস কত হবে? ১২,৭৪০ কিমি। আচ্ছা, এরপরে ২ নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? পৃথিবীর গভীরতম সোনার খনির নাম হলো, ভেরি গুড, রবিনসন দ্বীপ, তাই না? যেটি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। এবং এর যদি গভীরতা ভাবি আমরা, সেই গভীরতা কিন্তু হলো ৩ থেকে ৪ কিমি। তাহলে পৃথিবীর গভীরতম সোনার খনির নাম হচ্ছে রবিনসন দ্বীপ এবং এর গভীরতা হলো ৩ থেকে ৪ কিমি, যেটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। বুঝতে পেরেছো আশা করি। এরপরে চলে আসবো ৩ নম্বর কোশ্চেন। ৩ নম্বর কোশ্চেন দেখো, ম্যাগমা কাকে বলে? দেখো ভূপৃষ্ঠে যে বিভিন্ন পদার্থ পৃথিবীর চাপে এবং তাপে গলিত অবস্থায় এবং উত্তপ্ত অবস্থায় ভূপৃষ্ঠের অভ্যন্তরে রয়েছে, তাকে আমরা কি বলবো? ম্যাগমা, তাই তো? আর লাভা কাকে বলবো? ভেরি গুড। এই যে ভূপৃষ্ঠের চাপে ও তাপে যে গলিত অবস্থায় ম্যাগমাগুলি রয়েছে, এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল বরাবর পৃথিবীর বাইরে এসে পৌঁছায়, তখন তাকে আমরা কি বলবো? লাভা। আচ্ছা, ৫ নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? উষ্ণ প্রস্রবণ মানে হচ্ছে ফুটন্ত জল কিন্তু ভূপৃষ্ঠের বাইরে অটোমেটিকই বা অনবরত কিন্তু বেরিয়ে আসছে। এটি কোথায় লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের? ভেরি গুড, বক্রেশ্বরে, তাই না? আচ্ছা, বলতো এছাড়া ভারতের আর কোথায় লক্ষ্য করা যায়? বিহারের রাজগৃহে আর ভেরি গুড, হিমাচল প্রদেশের মণিকরণে কিন্তু এই উষ্ণ প্রস্রবণ লক্ষ্য করা যায়। আর এই বিহারের মণিকরণে এই উষ্ণ প্রস্রবণকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করার কেন্দ্র স্থাপিত হয়েছে। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো ৬ নম্বর প্রশ্ন, কোন দেশ ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন করে? মানে এই যে পৃথিবীর অভ্যন্তর থেকে যে তাপটা ধীরে ধীরে ভূপৃষ্ঠের দিকে উঠে আসে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছে কোন দেশ সব থেকে বেশি? বলে ফেলো। ভেরি গুড, আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই তো? আচ্ছা, বলতো যে কোন দেশে 30% বিদ্যুৎ উৎপন্ন হয় এই ভূতাপ শক্তি থেকে? 100% 30% কিন্তু ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎটা উৎপন্ন হয়। ভেরি গুড, আইসল্যান্ড, তাই না? আইসল্যান্ডে কিন্তু 30% বিদ্যুৎ এই ভূতাপ শক্তি থেকে
উৎপন্ন করা হয়ে থাকে। এই ভূতাপ শক্তির কিন্তু কোনো পরিবেশের ক্ষতি করে না এবং এটি অফুরন্ত পাওয়া যায়। তাই এটি কিন্তু অচিরাচরিত একটি শক্তি। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো ৭ নম্বর প্রশ্ন, কোন তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না? ভেরি গুড, এস তরঙ্গ। পারে কোন তরঙ্গ? প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ, তাই তো? পি তরঙ্গ কিন্তু সমস্ত তরল বা অর্ধতরল সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, আর এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। আচ্ছা, পৃথিবীর ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলো, পৃথিবীর ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? পৃথিবীর ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হলো 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। খুব ভালো করে কিন্তু এটা মুখস্থ করবে। আচ্ছা, এবার বলো তো আমাকে যে কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? যখন কৃত্রিম উপগ্রহ বলবে তখন কিন্তু তোমাদের লিখতে হবে 5.5 গ্রাম ঘন সেমি। এটি হলো কৃত্রিম উপগ্রহের বিচারে। আর এমনি ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হলো 2.6 থেকে 3.3 গ্রাম ঘন সেমি। আচ্ছা, দেখো ভূপৃষ্ঠ থেকে কিন্তু ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে পৃথিবীর গড় ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি। তাহলে বলে ফেলো পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি গড় ঘনত্ব কত? ভেরি গুড। পৃথিবীর একেবারে কেন্দ্রের কাছে কিন্তু 13 থেকে 14 গ্রাম ঘনসেমি গড় ঘনত্ব। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে যত পৃথিবীর কেন্দ্রের দিকে আমরা পৌঁছাবো তত কিন্তু পৃথিবীর ঘনত্বটা বাড়বে। আচ্ছা, এবার আমাকে বলো যে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত? বলো, কৃত্রিম গর্ত রাশিয়ার কোলা উপদ্বীপে, তাই না? যেটি 12 কিলোমিটার কিন্তু গভীর রয়েছে। তাহলে তোমরা কি মনে করে রাখবে? মনে রাখবে যে রাশিয়ার কোলা উপদ্বীপের কৃত্রিম যে গর্ত সেটি পৃথিবীর গভীরতম গর্ত এবং এর গভীরতা কিন্তু 12 কিলোমিটার, মাত্র 12 কিলোমিটার। তাহলে পৃথিবীর গড় ব্যাসার্ধ গভীরতা কত? 6,370 কিমি। তার কাছে এই 12 কিমিটা কিন্তু খুবই একটি নগণ্য ব্যাপার, তাই না? আচ্ছা স্টুডেন্ট, আজকে কিন্তু ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করলাম, এখানেই শেষ করলাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে ভূপৃষ্ঠের যে থেকে কেন্দ্র অবধি যে ভাগগুলো, যেমন ভূত্বক, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।